ক্রাশের আইডিতে ভয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি। রাস্তাঘাটে ক্যাম্পাসে যেমন দূর থেকে তাকে দেখি, তেমনি ফেসবুকও দূর থেকে দেখি। ক্রাশের কয়েকটা প্রোফাইল পিক আর কভার ফটোই পাবলিশ করা। আমার এক বান্ধবীর সাথে তার মিউচুয়াল ফ্রেন্ড দেখে বান্ধবীর সাথে ঘনিষ্ঠতা আরো বাড়ালাম। বান্ধবীর নাম রুম্পা। ইনিয়ে বিনিয়ে জানতে পারলাম ক্রাশ মহাশয় ফেসবুকেতে খুবই অ্যাক্টিভ, প্রায় অনেক স্ট্যাটাস দিয়ে থাকেন। আমার দুর্ভাগ্য, সেসব দেখতে পারি না, কারণ সব স্ট্যাটাস বা ছবি আপলোড করে প্রাইভেসি অপশন ফ্রেন্ডস দিয়ে। তবে এই পাবলিক করা ছবিগুলোই সারাক্ষণ দিই। কপালে একটা বসন্ত ডাক্তার ডাক্তার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকি। আর যেটা করি সেটা হলো কোনো মেয়ের ক্রাশের ছবিতে লাভ কিংবা ওয়াও রিয়াক্ট দিলে তাকে কথা ব্লক করে দিই। মাঝে মধ্যে বলে দিই, আমার বপের ছবিতে লাভ রিয়াক্ট দিবা না। মেয়েগুলো খুব কম যায় না। কয়েকদিন আগেও একটা টেক্সট করলাম, এই মেয়ে, এই লজ্জা শরম নেই, পরপুরুষের ছবিতে লাভ রিয়াক্ট দাও, অসভ্য কোথাকার। মেয়েটি রিপ্লে দিল, হু দি হেল আর ইউ? আমার জামাই হয় তাই দেই, তুমি কে বলার? মেজাজটা খারাপ হয়ে গেল। ক্রাশের বাচ্চা জিএফও আছে নাকি আবার? বিয়ে করিনি শিওর, তবে গার্লফ্রেন্ড ব্যাপারে জানি না। জানাটা সম্ভব না। সব ছেলে তো আর পাবলিকলি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায় না, বা ফেব কিংবা ইনস্টাতে ছবি টবি আপ দেয় না। কি জানি, মন খারাপ করে রিপ্লে দিলাম, আমি তো সতীন রে, বদমাসি বলেই ব্লক করে দিলাম। এরপর থেকে ক্রাশের গার্লফ্রেন্ডের আছে কিনা জানার জন্য মরিয়া হয়ে উঠলাম। যদি গার্লফ্রেন্ড থাকে আমার কি হবে? হা খোদা, এই বিষয়ে হেল্প করতে পারে রুম্পা। রুম্পাকে যা বলার সরাসরি বলতে হবে। আর তার জন্য ভার্সিটিতে দেখা করা লাগবে রুম্পার সাথে। এসব ভেবে আবারও ক্রাশের প্রোফাইলে টুপ মারলাম। প্রফিক চেঞ্জ করেছে। মনটা খুশিতে লাফিয়ে উঠল। ছবিটা জুম করে অনেকক্ষণ দেখলাম। এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি আর এক পাহাড়ের সাথে আকাশে মিলিত হয়েছে, সেদিকে তিনি তাকিয়ে আছে। আগের ছবিটা থেকে এটা ভালো হয়েছে। ছবিটা ক্যাপশন দিয়েছে, কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে। বাপরে, ছবিটা জাস্ট আপলোড দিল আর এত সব কমেন্টস, মনে হয় সেলিব্রিটি একদম। স্যাঁচরা মেয়েগুলোও স্যাঁচরামি শুরু হয়ে গেছে। গা জ্বলে যায় একেবারে। একটা মেয়ে কমেন্ট দেখলাম, সাথে সাথে ইনবক্স নক করলাম, এই অসভ্য মেয়ে, হ্যান্ডসাম কোনো ছেলের ছবি দেখলেই কমেন্ট করতে হবে? তোকে কি খেয়ে দিয়ে কাজ নেই নাকি রে? অসভ্য মেয়েরা যে কোর্ট থেকে আসে। মেয়েটাও প্রায় সাথে সাথে রিপ্লে দিল, এক্সকিউজ মি, বুঝলাম না। আহারে, আমার অবুঝ শিশুটা অনিক হাসান এর ছবিতে তুমি কেন কমেন্ট করছো? বেয়াদব নির্লজ্জ মেয়ে। আশ্চর্য, এই যে তুমি কোথাকার কোন সভ্য যে আমার সভ্যতা শেখাতে এসেছো? তোমার নিজের লজ্জা করে না? স্টুপিড, ও আমার ভাই হয়, বুঝেছো? আগে নিজের বেয়াদবি ছাড়ো। আমি জাস্ট বনে গেলাম, তাড়াতাড়ি করে মেয়েটাকে ব্লক করলাম। এটা কি করে ফেললাম আমি? যদি ক্রাশকে বলে দেয় আমার কি হবে? কি করব না করব ভেবে আইডিটাকে ডিঅ্যাক্টিভ করে ফেললাম। সারা রাত ঘুম হলো না। সকালের দিকে ঘুম এলো, কিন্তু ক্লাসের জন্য ঘুমাতে পারলাম না। ভার্সিটিতে গিয়ে রুম্পাকে পেয়ে গেলাম। ট্রেনে একটু আড়ালে নিয়ে রুম্পাকে সব বলে দিলাম ক্রাশের কথা। বেচারি মনে হয় মন খারাপ করলো। ওই রাক্ষসী আবার অনেককে পছন্দ করে ফেলেনি তো? না হলে মন খারাপ করবে কেন? জিজ্ঞেস করব না, করব না, এটা ভেবে করে ফেললাম। কিরে বান্ধবী, তুই আবার অনেককে পছন্দ করিস না তো? রুম্পা মন খারাপ করে বলল, করতাম। রুম্পার এই কথা শুনে আমি পুরা বোকা বনে গেছি। হায় কপাল, হায় খোদা, কাকে আমি গুপ্তচর বানাতে চেয়েছিলাম? কোনো মতেই বললাম মানে? আমাকে অবাক করে দিয়ে রুম্পা বলল, তোর অনেক আগেই আমি অনিক ভাইয়াকে পছন্দ করতাম নিশু। তুই তখন অনিক ভাইয়ার উপর ক্রাশ খাওয়া তো দূর, তাকে চিনিসও না। আমি অ্যাডমিশন থাকতে ভাইয়া আমাদের ব্যাচ ক্যালকুলাস ক্লাস নিত। ভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমি ভাইয়াকে ভালো লাগার কথা জানাই, কিন্তু ভাইয়া সেদিন আমাকে রিজেক্ট করে। রুম্পা এইটুকু বলে থামলো। আরো কিছু বলতে চাইছিল, কিন্তু আমি কান্না শুরু করে দিলাম।
আমার ভেঙে পড়ার জন্য এইটুকুই যথেষ্ট। রুম্পার রূপে কাছে তো আমি কিছুই না। ওকে যদি রিজেক্ট করে তাহলে তো আমার দিকে ফিরেও তাকাবে না। কি হবে আমার? রুম্পা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, নিশু তুই এইটুকু শুনেই কাঁদছিস? আর আমাকে পুরা ক্যাম্পাস ভর্তি ছেলে মেয়ের সামনে রিজেক্ট তো করেছে, তার সাথে এইটুকু বলেছে যে আমার মেয়েরা নাকি স্মার্ট, হ্যান্ডসাম, কোনো ছেলে দেখলে তাদের পিছু নিতে শুরু করে দেয়। আমি কান্না থামিয়ে রুম্পার দিকে তাকালাম। অনেকের বিহেভিয়ার এমন হতে পারে। সি, মেয়েদের প্রতি ওর এত ঘৃণা, কিন্তু কেন? শোন নিশু, এত কান্নাকাটি কিছু নেই। আমার আগে বোঝা উচিত ছিল। যখন তুই আমাকে অনিক ভাইয়ের কথা জিজ্ঞেস করতি, আমি ভেবেছিলাম এমনিতে হয়তো জিজ্ঞেস করছিস, নয়তো আগে বলে দিতাম তোকে। এই ছেলে কোনো মেয়েকেই সহ্য করতে পারে না, তেমন কোনো মেয়ে ফ্রেন্ডসও নেই। সিনিয়র ব্যস্ত, ক্যাম্পাসে অনেক সুন্দরী মেয়ে ওকে পছন্দ করে। কেউ কেউ ওকে ভালো লাগার কথা জানায়, কিন্তু অপমান হয় মেয়েগুলো। তুই কি কান্না থামাবি নিশু? আমি কি করব রুম্পা? আমাকে তো একদম ধুয়ে দিবে। আমি তো তোদের মতো এত সুন্দরী নয়। ঢং করিস না তো। এর থেকেও ভালো ছেলে পাবি তুই, বুঝছিস? আর আমি রাহাতকে নিয়ে অনেক হ্যাপি। রাহাত অন্তত ওই ছেলের মতো না রে, মাইন্ডের নাই। বেয়াদব ছেলে, রূপের অহংকার যেমন বাঁচে না। খোঁজ নিয়ে দেখ না, হয়তো ছ্যাঁকা ঠেকা খেয়ে বসে আছে। তাই তো এত মেয়ে বিদ্বেষ। ঠং শোন অফ গডসে, তুই কান্না থামা। ক্লাস লেট হচ্ছে, আমি গেলাম। চোখ মুখ মুছে আর ক্লাসে গেলাম না, একদম হলে চলে গেলাম। মাথা ধরে গেছে। রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি করা যায়। অনিকের প্রতি আমি খুব বেশি দুর্বল হয়ে গেছি। এর আগেও আমার দুজন ক্রাশ ছিল, কিন্তু সেগুলো এতটাও ডিপলি ভাবা হয়নি আমাকে। তাদের চেহারা ভালো করে দেখেনি আমি, কিন্তু অনেকের চেহারা আমার মুখস্থ। এটাকে কি ভালোবাসা বলে? এটা কোনোভাবে ভালোবাসা ছাড়া আর কিছু হতে পারে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি আর ভাবছি আমি অনেকের সামনে দাঁড়াতে পারবো তো? আর দাঁড়ালেও পরিস্থিতিটা কেমন হবে? বেস্ট ফ্রেন্ড নেই আমি, আমার রুমমেটের জিনিয়া একটু একটু ক্লোজ। অনিকের কথাটা জিনিয়ার সাথে শেয়ার করে ফেললাম। সবটা শুনে ভাবলে সিং ভাবে জিনিয়া বলল, ওর স্বপ্ন দেখা থেকে সরে যা নিশু। যেই স্বপ্ন যেই স্বপ্ন নিজেই তোকে ধ্বংস করে দিবে। প্রত্যুত্তরে কিছু না বলেই চলে বারান্দায় গেলাম। কি করব কিছু মাথা আসছে। বারান্দায় দাঁড়িয়ে তাকিয়েছিলাম অনিকের রুমের দিকে। এসএসসি হল আমাদের লেডিস হলের বরাবর দীর্ঘ 7 তলা বিল্ডিং, যদিও বেশ খানিকটা দূরে, যার পঞ্চম তলায় পশ্চিম একদম শেষ রুমে বাসিন্দা অনেক। রাত 4টা অবধি তার রুমে আলো জ্বলছিল। পড়াশোনা করে নাকি কি করে কে জানে। সারা রাত নির্ঘুম কাটলো আমার। সকালে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে চলে গেলাম। ক্যাম্পাসে দৌড়ের ওপর ছেলে মেয়ে ক্লাসের দিকে ছুটছে। সকাল 8টা করেই বা ক্লাস করতে মন চায়। ভাবতে ভাবতে আনমনে হাঁটছিলাম, আর হঠাৎই কেউ একজনের গলা শুনলাম, ওই ওইটা। হার্টবিট বেড়ে গেল আমার। আশেপাশে তাকালাম, কেউ নেই। পিছন ফিরে দেখি ক্লাস সাহেব হাসি হাসি মুখ করে তার বন্ধুর দিকে এগিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে তাকে দেখছিলাম। হুট করে ক্রাশকে ডাক দিয়ে বসলাম, অনিক ভাইয়া। সে বিরক্ত হয়ে মনে হলো। বন্ধুর সাথে কথা বন্ধ করে সুরে বলল, কিছু বলবে? ভাইয়া একটু এদিকে আসুন না। এগিয়ে এসে বলল, কি ব্যাপার? আমি নিজেই ভুলে গেলাম কেন তাকে ডাকলাম। কি বলবো এখন? মাথাটা পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। সিদ্ধান্ত নিলাম তাকে আজই সব ক্লিয়ার করে দেব। যা হয় হবে। গালি দিবে, বকা দিবে, থাপ্পড় দিবে, দিক। আমি ও তার পিছু ছাড়বো না। আমার নীরবতা দেখে সে বলল, ফাজলামি হচ্ছে? কোন ইয়ারে? ফার্স্ট ইয়ার? আইসি, ডেকেছো কেন? আমতা আমতা করে আমি বললাম, আসলে ভাইয়া। সে ভুরু নাচিয়ে বলল, আসলে আই লাভ ইউ। বলে দিলাম এক দৌড়। একদম ক্লাসে এসে চেয়ারে বসে হাঁফাতে হাঁফাতে শুরু করলাম। হার্ট খুব ফাস্ট বিট করছে। চোখ বন্ধ করে বসে রইলাম। কানে আসলো, এই যে চেয়ার নং 3-1, ইউ লেডি, স্ট্যান্ড আপ। চোখ খুলে তাকিয়ে দেখি স্যার বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে। শুধু স্যার নয়, পুরো ক্লাসই আমার দিকে তাকিয়ে দাঁড়ালাম। স্যার বললেন, ইস ইট আর সিনেমা হল? আর ইউ ফরগট দ্য রুলস? আমি হাঁপাতে হাঁপাতে কোনো মতে বললাম, আই এম সরি স্যার, অ্যাকচুয়ালি লেট হয়ে গেছিল, গেট লস্ট।
ফর্ম দি ক্লাস। মাথা নিচু করে নিঃশব্দে বেরিয়ে এলাম। এই স্যার জীবনও ক্লাসটা করার পারমিশন দিবে না। অগত্যা রিকোয়েস্ট করারও মানে হয় না। আমার অপরাধটা গুরুতর, সেটা বুঝতে পারলাম। ক্লাসে আসা যাওয়া নিঃশব্দ হবে। স্যারকে কিছু বলা যাবে না, এতে কনসেন্ট্রেশন নষ্ট হয়। আর আমি যেভাবে দৌড়ে ক্লাসে ঢুকেছি, আবার ধপাস করে চেয়ারে বসেছি, 1 ঘন্টা ক্যাফেতে কাটিয়ে দিলাম। আজ আর ক্লাস মিস করা যাবে না। পরের ক্লাসটা কেমিস্ট্রি ল্যাব ক্লাস। 8 তলায়। ক্যাফে থেকে বেরিয়ে এলাম একাডেমি বিল্ডিংয়ে। গার্লস লিফটের সামনে দাঁড়িয়ে দেখলাম বয়েজ লিফট থেকে অনেক বেরিয়ে আসছে। তাকে দেখে আর লিফটের জন্য ওয়েট না করে সিঁড়ি দিয়ে উঠে শুরু করলাম। 8 তলায় সিঁড়ি বেয়ে ওঠা যে কষ্ট! 3 ঘন্টা ল্যাব ক্লাস শেষে লাঞ্চ ব্রেক। ঘড়িতে 1টা বাজে। যে যার মতো হলের দিকে দৌড়াচ্ছে। কারণ 45 মিনিটের মধ্যে গোসল, খাওয়া, নামাজ। ভার্সিটিতে প্রতিটা স্টুডেন্টকে এমন অসম্ভবকে সম্ভব করতে হয় প্রতিনিয়ত। একাডেমি বিল্ডিং থেকে বের হয়ে আমার চক্ষু চড়ক গাছ। ব্যাডমিন্টন কোর্টে ওনাকে অনিক ও তার বন্ধু এদিকে তাকিয়ে আছে। সকালের ঘটনার জন্য আমাকে আর কি খেসারত দিতে হবে কে জানে। ওরে না দেখা ভান করে আস্তে আস্তে এগুতে লাগলাম। তখন ডাক পড়ল আমার। তাকাতে দেখলাম অনেক ইশারা করে ডাকছে। বাঘ মাসের শীতেও আমি ঘামতে শুরু করলাম। তার উপর পুরো শরীর কাঁপছে। নাম কি? নিসু সামিহা। থাপ্পড় চেনো? মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর অনেক আবারও বলল, নিজেকে কি সিনেমার হিরোইন মনে হয়? সূর্যের দিকে তাকিয়ে থাকবে লাঞ্চ ব্রেক পর্যন্ত। ক্লাস টাইম হলে ক্লাসে যাবে। নাও স্টার্ট। তাকাও সূর্যের দিকে। অসহায়ের মতো অনিকের দিকে তাকালাম। চশমা গ্লাসের পিছনে তার দুচোখ অজস্র ঘৃণা প্রতিচ্ছবি। চশমা পরা ছেলেরা রুক্ষ হয় না, তাদের চেহারা মায়া ভরা। কিন্তু অনেক রুক্ষ, খুব রুক্ষ, ভয়ানক রুক্ষ। তার দিকে থেকে চোখ সরিয়ে সূর্যের দিকে তাকিয়ে রইলাম। সে কড়াভাবে বলল, চোখ সরিয়েছ তো পানিশমেন্ট দ্বিগুণ হবে। মাইন্ডেড। আশেপাশে কেউ আছে কিনা কিছুই বুঝতে পারছি না। মাথা অসহ্য যন্ত্রণা। মনে হলো এটি বুঝি মাথা ফেটে আমি মারা যাব। ক্ষণিকের জন্য মনে হলো পৃথিবীতে আমি খুব একা। আমার কেউ নেই, কেউ না। ঘুম ভাঙতেই নিজেকে আমার হলে আবিষ্কার করলাম। আমি তো ক্যাম্পাসে ছিলাম, রুমে আসলাম কিভাবে? অসহ্য মাথার যন্ত্রণা। ভালো করে তাকাতে পারছি না। মাথাকে যেন পানি ঢালছে। হয়তো জিনিয়া। পৃথিবীটা কত অদ্ভুত। আমি যাকে ভালোবাসি সে আমাকে হয়তো খুবই ঘৃণা করে। ভালোবাসা এমনই হয়। রাতে আমার প্রচন্ড জ্বর এলো। জিনিয়া মনে হলো অনেকক্ষণ কপালে জলপট্টি দিয়েছে। হল লাইট রুমমেট থেকে বিন্দু পরিমাণ সেবা যেন এই সমুদ্রের সমতুল্য। আমার জ্বরে 7ম দিন মনে হলো আমি জীবিত আছি। আমার জীবনে এমন ভয়াবহ জ্বর কখনই হয়নি। কাল পর্যন্ত নাকি 104 থেকে 103 ওঠানামা করছিল। গতরাতে মনে হলো কমেছে কিছুটা। আজকে সকালের দিকে নিজেই মাপলাম 101, এর একটু বেশি। ফোন হাতে নিয়ে দেখলাম তেমন কোনো ফোন কল কিংবা এসএমএস ও আসেনি। কল নেই, কারণ জিনিয়া রিসিভ করেছিল। আর আজকে একটা কল শুধু ভাইয়া নাম্বার থেকে। কয়েকটা এসএমএস আসছে, যেগুলো সিন কোম্পানি। আচ্ছা, আমার বাবা মা এমন কেন? আশ্চর্য। আমি অসুস্থ ছিল, কেন তারা আসলো না? আমি যে হলে খুব ভালো আছি তা আমার বাবা মা শতভাগ নিশ্চিত। সত্যি কি বাবা মায়ের থেকে দূরে ভালো থাকে কোনো সন্তান? ব্যস্ত মা বাবার সন্তান হওয়ার থেকে কষ্ট কি আর কিছু আছে? একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা বালিশের কাছে রাখলাম। পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ তাদের জীবনে খুব সুন্দর করে উপভোগ করতে পারে। আমার মতো অভাগীর কাছে প্রিয় মানুষের সাথে মাত্র কিছু সময় কাটানোর যথেষ্ট, মনে খুলে হাসার জন্য। অনিককে নিয়ে ভাবার মতো অবস্থা এতদিন না থাকলেও এখন থেকে অনেক শব্দটা আবারও মাথায় ঢুকে শুরু করে। কে জানে কি আছে শেষে। বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালাম। সন্ধ্যা হয়েছে সবে। জিনিয়া বারান্দায় হাঁটাহাঁটি করছিল। আমাকে দেখে বলল, আজকে কেমন লাগছে? জ্বর সেরেছে? হ্যাঁ। ক্লাস কবে যাবি? পুরো 1.5 সপ্তাহ ক্লাস করিস না। সেমিস্টার ফাইনালও আর দেরি নয়। দেখি কাল থেকে যাব। ওই দিন সূর্যের দিকে এভাবে তাকিয়েছিলি কেন? অনেকে বলাবলি করছিল অনিক ভাইয়া আর তার বন্ধুরা নাকি তোকে কি কি বলছিল, তারপর তুই সূর্যের দিকে তাকিয়েছিলি। আশ্চর্য, তুই কি পাগল নাকি মিশু?
ওদি, তোর চোখ দুটো দেখে কি পরিমাণ ভয় পেয়েছি কিভাবে বুঝাবো তোকে। আমার মনে হয় তুই অনিকে প্রপোজ করছিস আর সে তোকে এই পানিশমেন্ট দিয়েছে, তাই না? আমি কিছু বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের পানে তাকিয়ে রইলাম। জিনিয়া আবার বলল, আচ্ছা, সে অন্য মেয়ের প্রপোজ করলে দু চারটা কথা শোনায়, কিন্তু তোর সাথে কেন এমন করেছে সেটা বুঝলাম না আমি। আশ্চর্য, আমাকে এই বিষয়টা ভাবায়নি। ভালোবাসার কথা বললেই পানিশমেন্ট পেতে হবে। এরপর কেটে গেল পুরো একটা মাস। অনেকের সাথেও এর মাঝে প্রায় দেখা হয়েছে। আমিও হাল ছাড়িনি, স্বাভাবিকভাবেই তার সাথে মেশার চেষ্টা চালিয়ে গিয়েছি। অনেকদিন নিজে চেয়েও তার সাথে কথা বলার চেষ্টা চালিয়ে গিয়েছি। বিনিময়ে হয় সে আমাকে পাত্তা না দিয়ে চলে গিয়েছে, হয়তো সবার সামনে নির্লজ্জ বেহায়া মেয়ে বলে সম্বোধন করেছে। একদিন তো সে বলেই বসলো, এই পর্যন্ত অনেক মেয়ে আমাকে ভালোবেসেছে, কিন্তু কেউ তোমার মতো ছ্যাঁচড়ামি করেনি। রিজেক্ট হওয়ার পর চলে গিয়েছে। তুমি কেন এখনো আমার পিছনে পড়ে আছো? আমি এইটুকু রাগ অভিমান না করে বললাম, কারণ আমি অন্যরা না, আমি নিশু আপনাকে ভালোবাসি, ভালোবেসেছি, ভালোবেসেই যাব। অনেক যথেষ্ট। এরকম চলতেই লাগলো। আমি অবাক হলাম, এই ছেলে একদিন পানিশমেন্ট দিয়ে শান্ত হয়নি, আবারও অনেক পানিশমেন্ট দিয়েছে। তার মধ্যে দুই একটা যা আমি জীবনে কল্পনা করতে পারিনি। সেই দিন ছিল র্যাগ ডে, রঙে পুরো মাখামাখি আমরা সবাই। হঠাৎ আমাকে অনেক ডাকলো, আমি খুশিতে লাফিয়ে গেলাম ওর কাছে। ওর কাছে যেতে অনেক আমার হাতে একটা থালা ধরিয়ে বলল, যাও গিয়ে ক্যাম্পাসে সবার কাছে ভিক্ষা চাও। আমি হতভম্ব হয়ে বললাম, মানে? যা বলছি তাই, যদি এইটুকু চালাকি করো তবে এর চেয়ে খুব খারাপ ব্র্যাক দিব তোমাকে। আমি অসহায়ের মতো কাঁদতে লাগলাম। অবাক করার বিষয়, সবার কি হাসি, নিজেকে সার্কাসের কোনো জন্তু মনে হচ্ছিল আমার, যেন আমি সবাইকে মজা দেখাচ্ছি। আমি কি সত্যি জোকার? রাগে অভিমানে এরপর অনেকদিন ভার্সিটিতে যাইনি। মাঝে একদিন শুধু গিয়েছিলাম বিদায় অনুষ্ঠানের দিন, তাও অনিকের দেখার জন্য। ভালো লাগার ব্যাপারে অনিক সেদিন আমার সাথে কোনো খারাপ আচরণ বা র্যাক দেয়নি, আবার তেমন কথাও বলেনি, শুধু নিজে জিজ্ঞেস করেছিল কেমন আছেন। উত্তরে আমি হাসি দিয়ে বললাম, ভালো। কি জাদুকরি তার হাসি! তার এই হাসিটা আমাকে খুন করার জন্য যথেষ্ট। এই হাসিটার জন্য, শুধুমাত্র ক্ষণিকের জন্য আমি একটু আশা খুঁজে পেয়েছিলাম। সময় দিনগুলো চলতেই থাকলো। আমি তেমন একটা ক্লাস করতাম না, ভার্সিটিতে যেতাম তাকে দেখার জন্য। মাঝে মধ্যে দেখা হতো, বেশিরভাগ দিন দেখা হতো না। আমি ক্যাম্পাসে হাঁটতাম আর তার কথা ভাবতাম। ক্লাস করলেও কনসেন্ট্রেশন ছিল না, পড়াশোনা একদম অসহ্য লাগতো আমার। ভেবেছিলাম পরীক্ষার সময় হয়তো ভার্সিটি শেষবারের মতো অনেকের সাথে দেখা হবে, তাও হলো না। সবগুলো এক্সাম খুব বাজে দিলাম। এক্সামের পর সেমিস্টার ব্রেক, বাসায় গেলাম। বাসায় এসে আবার একাকিত্ব বোধ করছি আমি। আমাদের ব্যস্ত পরিবারে আমার 4 সদস্য, আমি, বাবা মা আর ভাইয়া। ভাইয়ের সাথে আমার খুব কম দেখা হয়, কারণ সে চট্টগ্রাম বন বিভাগে জব করে আর সকাল থেকে সন্ধ্যা অবধি মা বাবা অফিসে। আমার এই জীবনে আমি খুব একা। বাবা মায়ের অটল টাকা থাকা, শুধুমাত্র এই টাকা জিনিসটাই না চাইতেই পেয়েছি আমি, কিন্তু যা চাই তা পাওয়া হয়ে ওঠে না। একটু ভালোবাসা, একটু সময় চেয়েছিলাম, সেটা আর পেলাম না তাদের ব্যস্ত কর্মমুখী জীবনযাপনের কারণে। ছুটি কাটিয়ে হলে আসার পরপরই রেজাল্ট দিল। আমি খুব বাজে রেজাল্ট করলাম, জিপিএ 3.2 আসেনি। অনেকের খোঁজ নিয়ে জানলাম তার জিপিএ 3.9+। আমার যে কি খুশি, নিজে এত বাজে রেজাল্ট করলাম তা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। নতুন সেমিস্টারের ক্লাস পুরোদমে চলতে লাগলো। আমি তখনও অনেকের স্বপ্ন বিভোর। পার্থক্য একটাই, আগে ভয়ে থাকতাম সে কখনো কি করে বসে, আর এখন দিনের পর দিন, মাসের পর মাস তার সাথে আমার দেখা হয় না। আমি অপেক্ষা করে থাকি তার, হয়তো একদিন সে আসবে, আমাকে অনুভব করবে, হয়তো একদিন সে নিজে আমাকে খুঁজবে। আমি অপেক্ষায় থাকি। আমার একটু হলেও বিশ্বাস হতো আমি আমার ভালোবাসার যুদ্ধে বিজয়ী হব। এই সেমিস্টারের শেষের দিকে অনেকের ভার্সিটিতে দেখলাম। সে ফর্সা চেহারা, মাথা ভর্তি
খাড়া খাড়া চুল, চোখ ছোট ছোট চোখ, হাই পাওয়ারের চশমা, চশমার গ্লাসটা আগের চেয়েও ঘোলা। চোখে সমস্যা বেড়েইছে হয়তো। এতদিন পর তাকে দেখে কিভাবে যে ছুটে চলে গেলাম তার সামনে। নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি। একদম তার কাছে গিয়ে বললাম, এতদিন পর আসলেন তাহলে? আমাকে দেখে তার কোনো ভাবান্তর দেখা গেল না। ভাবলেশহীন ভাবে বলল, কেন, কথা ছিল নাকি আসার? আপনার কি এইটুকু মনে হয় না যে কেউ একজন আপনার অপেক্ষায় থাকে? না, কথাটা বলে সে হনহন করে চলে গেল। আমি স্থির দাঁড়িয়ে রইলাম, চোখের পানি টলমল করছে। এতটা কি নগণ্য আমি? একটু ভালোবাসা যায় না? একটু ভালো ব্যবহার করা যায় না? একটু সময় দেওয়া যায় না? আশ্চর্য, শালা তোরে আমি একবার পাই, ইগনোর করা শেখাবো।